হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগের দিন আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। পার্সেন্টেজের পার্ট 1 ক্লাস 1 হয়েছিল। আজকে পার্সেন্টেজে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে পার্ট 2 ক্লাস নাম্বার 2। আশা করি আগের দিন যে সমস্ত জিনিসগুলো শেখানো হয়েছিল, বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছিল বা যেসব ম্যাথগুলো নিয়ে আলোচনা হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করেছো। তো আজকে ক্লাসে আমরা নতুন নতুন জিনিস শিখবো, নতুন নতুন কনসেপ্ট শিখবো। আর তোমাদের বলে রেখেছি আগেই যে সমস্ত ক্লাসগুলো এখানে তোমরা পাচ্ছ পুরোপুরি অ্যাজ আ পিপিটি পিডিএফ, যেগুলো তোমরা প্রিন্ট করতে পারবে, আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রামের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, তো ডেসক্রিপশন বক্স ওই লিঙ্কে টেলিগ্রামে যুক্ত থাকবে। সমস্ত ক্লাসে যা কিছু করানো হবে ওখানে সবকিছু দিয়ে দেওয়া হবে। আর তোমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসের ডিটেলসে মানে ক্লাসের প্লেলিস্ট আর কি একটা বানানো আছে, যা যা ক্লাস 1 2 3 4 যা আসবে একদম চ্যাপ্টার ওয়াইজ। ওই ম্যাথ ফ্রি ব্যাচ বলে, রেলওয়ে গ্রুপ ডি ম্যাথ ফ্রি ব্যাচ 2025 বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে তোমরা সমস্তটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করছি পার্সেন্টেজ পার্ট 2 বা ক্লাস 2। ওকে, দেখো আজকে প্রথম যে প্রশ্ন দিয়েছে, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে এই কনসেপ্টের উপরে আমি তোমাদের ডিটেলসে এর কি শর্ট মেথড আছে বা কনসেপ্ট আছে আমি ডিটেলসে আলোচনা করব নেক্সট ক্লাসে। বলছে পরপর দুটি ছাড় 12% এবং 5%-এর সমান কত পার্সেন্ট? পরপর দুটি ছাড়, যখনই এখানে কনজিকিউটিভ ডিসকাউন্টের কথা বলবে, আমি বাংলা ইংরেজি দুটো ভাষাতেই রেখেছি তাই তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কনজিকিউটিভ ডিসকাউন্টের কথা বলবে তখনই আমরা একটা ফর্মুলা ইউজ করব। এই কোশ্চেনটা অনেকভাবে করা যায়, অনেকভাবে। কি যে 12% সমান কত হলো, 5% সমান কত হলো। তো এইটা আমরা কি দেখো, ফর্মুলা মনে রাখতে হবে, কিন্তু এটা নয় যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা করে ফর্মুলা আমরা মনে রাখবো, সেটা পরীক্ষায় কিন্তু মনে থাকবে না। মিনিমাম আমরা ফর্মুলা মনে রাখবো, বাকিটা পুরো কনসেপ্টের মধ্যে সবকিছু করতে হবে। তো এই কোশ্চেন হয়ে যাবে তোমাদের 5-6 সেকেন্ডের ব্যাপার। জাস্ট একটা ফর্মুলা এখানে মনে রেখে দেবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই কোশ্চেনের জন্য এই ফর্মুলা। ঠিক আছে, এখানে x কি y কি? x হচ্ছে প্রথম যে ছাড়টা দেবে সেই ছাড় 12%। y কি? y হচ্ছে সেকেন্ডে যে ছাড়টা আছে সেই ছাড়টা মানে 5%। এবার মনে রাখতে হবে, এখানে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে যে x এর সাইন এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। যেমন এখানে দেখো পরপর দুটি ছাড়, যদি বলে প্রফিট করেছে, যদি বলে লাভ করেছে, যদি বলে যুক্ত হয়েছে, তাহলে এক্স এর যে সাইন সেটা সব সময় পজিটিভ থাকবে। কিন্তু এখানে দেখো বলেছে ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে মানে কি বাদ দেওয়া হয়েছে, কম করা হয়েছে, কমে গেছে, লস হয়েছে, এই ধরনের জিনিস থাকলে এক্স এর সাইন হবে মাইনাস। যেমন এখানে ছাড় দিয়েছে তাই এখানে এক্স এর সাইন হচ্ছে -12%। ওয়াইও দেখো এখানে কি করেছে, 5%-এর ছাড় দিয়েছে, তাহলে এখানেও কিন্তু -5%। তাহলে এক্স ওয়াই দুটোরই ভ্যালু হয়ে যাবে এখানে মাইনাস। এবার কি করে বসাবো দেখো, এই যে ফর্মুলা, এখানে তোমার প্লাস এক্স হবে না, মাইনাস এক্স হবে। যার বোঝানোর জন্য তোমাদের ডিটেলসে বলছি, নাহলে এইসব কোশ্চেন বেশি অনেক টাইমের নয়। মাইনাস এক্স হবে, ওয়াইও এখানে মাইনাস হবে। এবার মনে রাখবে এইখানে সেই সাইনটাই হবে, এখানে কোন সাইনটা হবে মনে রাখবে, এখানে সেই সাইনটা হবে যেটা এই দুটো সাইনের গুণফল, মানে এইখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। এবার অনেক ছেলে এখানে ভুল করে, দেখো সাইন গুণে মানে যখন দুটো সাইনকে গুণ করা হয় তখন তার আলাদা রেজাল্ট আসে, যখন যোগ বিয়োগ করা হয় তখন আলাদা রেজাল্ট আসে। যেমন আমি যদি প্লাসের সঙ্গে মাইনাস গুণ করি তবে আমার মাইনাস আসবে, কিন্তু যদি এখানে -2 আর এখানে -4 থাকে, যদি আমি যোগ বিয়োগ করি সেম সাইন থাকলে সেম সাইনটা বসে এবং দুটোর মধ্যে যোগ হয়ে যায় -6 হয়ে যাবে। তার মানে এখানে আর এটাই যদি গুণ করা হয় -2 -4 যদি গুণ করা হয় কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8। তো এইটাকে যে এই জিনিসের ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ভুল করে যে এইখানে কোন সাইনটা হবে বুঝতে পারে না। সবসময় মনে রাখবে, মনে রাখা সহজ উপায়, এইখানে যে সাইনটা থাকবে এক্স এর যে সাইন এবং ওয়াই এর যে সাইন, সেই সাইন দুটোর গুণফলই এই মাঝখানে বসবে। তো এখানে আমরা দেখতে পেলাম যে দুটো সাইন আছে মাইনাস মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, চলো এবার দেখো এক্স এর ভ্যালু কি আছে এখানে -12, তো এক্স এর ভ্যালু -12। ওয়াই এর ভ্যালু কি আছে, ওয়াই এর ভ্যালু আছে -5।
প্লাস এক্স ওয়াই এর ভ্যালু 12। এবারে কিন্তু এখানে কিন্তু -12 বা -5 লাগাবো না, এক্স ওয়াই এর ভ্যালুটা লাগাবো, কারণ সাইন হয়ে যা কিছু হওয়ার বসে গেছে এখানে, এখানে আর কোনো সাইনের খেলা হবে না, এখানে শুধু 12 × 5 হবে বাই 100। যদি এইগুলোর ক্যালকুলেশন করা হয়, সেম সাইন থাকলে সেই সাইনটা বসে, আর সেম সাইন থাকলে দুটো যোগ হয়ে যায়, 12 আর 5 17, প্লাস এখানে কাটাকুটি করো, 5 20 100, ঠিক আছে, 5 20 100, 4 5 20, 4 3 12, মানে এখান থেকে আসছে 0.6। তাহলে এখানে -17, এখানে 0.6, কত হবে দেখো, এখানে বিয়োগ দাও তোমাদের আমি করে দিই, ইজি, যদিও 16.4 অ্যান্সার হবে সবাই জানো, কিন্তু বিয়োগ এখানে দেখো অপোজিট সাইন আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, অপোজিট সাইন থাকলে কি হয় সবসময় বিয়োগ হয়। তাহলে 17 থেকে বিয়োগ করব 0.6, তো পয়েন্ট দিয়ে 17 পাশে একটা শূন্য লিখতে পারি, আর এখানে 0.6 হয়ে গেল, মাইনাস করো 4 হাতের 1 6, মানে 16.4 হয়ে যাবে রাইট আনসার, 16.4। এবং এর সাইন কি হবে, সাইন হবে মাইনাস, দেখতে পাচ্ছ এখানে মাইনাস সব থেকে বড় আছে, তো যে সাইনটা বড় থাকে সেই সাইনটা হয়। এই -16.4টা কি বোঝাতে চাইছে, লস বোঝাতে চাইছে। এখানে বলেই দিয়েছে যে সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু কনজিকিউটিভ ডিসকাউন্ট, এত তো ডিসকাউন্টের কথা বলে দিয়েছে, মানে 16.4টা মাইনাসে, মানে এখানে টোটাল যে এই যে পরপর দুটো ছাড় দিল 12% এবং 5%, এর সমান কত পার্সেন্ট ছাড়, 16.4। এটা মাইনাস এলো মানে ছাড় দিচ্ছে, লস করছে, ছাড় দিচ্ছে, তার জন্য মাইনাসে। প্লাসে এলে কি হতো, প্রফিট হতো। বোঝা গেল, একদম স্টেপ বাই স্টেপ করে কিন্তু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে মাথার মধ্যে আমি ঢুকিয়ে দিই, পার্সেন্টেজ নিয়ে না অনেকের মনে অনেক কিছু ভুল ধারণা আছে। যেমন দেখো, যদি তোমাকে দোকানদার একটা জিনিস কিনতে গেছো, একটা বই কিনতে গেছো, এই বইটার ধরো দাম হচ্ছে, এই বইটার দাম হচ্ছে ধরো 300 টাকা, 300 টাকা দাম। তোমাকে দোকানদার বললো একটা কাজ করো, আমি তোমাকে এর উপরে প্রথমে 5% ছাড় দেবো, তারপর 10% ছাড় দেবো, পরপর দুবার ছাড় দেবো। কি বললো, প্রথমে 5% ছাড় দেবো, তারপরে 10% ছাড় দেবো, পরপর দুবার ছাড় দেবো। আরেকজনকে বললো যে তোমাকে আমি ডাইরেক্ট এই 10 আর 5-এ 15% ডিসকাউন্ট একেবারে দেবো। এবার তোমরা বলো কে সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে, একে যে পরপর দুবার ছাড় দিচ্ছে এ সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে, নাকি একে একবারে 15% ছাড় দিচ্ছে এ সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে? অনেকে বলবে যে স্যার একে 5% দিচ্ছে, তারপরে 10% দিচ্ছে, আর একে একেবারে 10 আর 5-এ 15 দিচ্ছে, ব্যাপার তো একই, একেও তো সেই 15%ই ডিসকাউন্ট দিয়েছে, আর একে একবারে ডাইরেক্ট 15% ডিসকাউন্ট দিয়েছে, ব্যাপার তো একই। কিন্তু না, এখানে ব্যাপার কি এক, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমরা কমেন্ট করবে, না হলে পড়িয়ে তো মজা নেই না। তোমরা আমাদের হোমওয়ার্ক দিলাম যে এই দুটো কি ব্যাপার এক, এ 300 টাকার মধ্যে কত টাকা পে করবে, এ 300 টাকার মধ্যে কত টাকা পে করবে, 5%, তারপরে 10% ছাড় দিচ্ছে, আর এ 300 টাকার মধ্যে কত টাকা পে করবে, এ কত টাকা ডিসকাউন্ট পাচ্ছে। শুধু আমাকে এইটুকু রিপ্লাই করবে যে এ কত টাকা ডিসকাউন্ট পাবে আর এ কত টাকা ডিসকাউন্ট পাবে, নাকি সেম ডিসকাউন্ট পাবে, সেম ছাড় পাবে, এটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? চলো, এই কোশ্চেনটা তো হয়ে গেল, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, এই যে প্রশ্নগুলো না এগুলো স্টার দিয়ে রাখো, মানে রেলওয়ের ফেভারিট কোশ্চেন এগুলো, এগুলো গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, এমন কোনো পরীক্ষা নেই যে এইসব কোশ্চেনগুলো কিন্তু আসে না। আগে যে কোশ্চেনটা করালাম সেই কোশ্চেনটাও এবং এই কোশ্চেনটাও বলছে, নতুন বাজেটে পেট্রোলের দাম 10% বাড়ানো হয়েছে, একটি মোটর গাড়ির যাত্রী কত পার্সেন্ট খরচ কমাতে পারে যাতে তার পেট্রোলের মোট ব্যয় একই থাকে? এই কোশ্চেনটার আমি একটাই রুলস তোমাদের দেখিয়ে দেবো, সারা জীবন এই রুলসেই করবে, 5 সেকেন্ডের মধ্যে কোশ্চেনের আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট 5 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। আমি প্রথমে বলো আমাকে এই 10% কথাটার মানে কি? 10% কথাটার মানে হচ্ছে স্যার 1-এর 10, তাই তো? 10% কথাটার মানে হচ্ছে 1-এর 10। 10% বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? বাড়ানো হয়েছে। যদি বাড়ানো হয় এই উপরের একটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মানে 10 ছিল পেট্রোলের দাম, এখন 11 রেশিও হয়ে গেছে। কি বললাম, 10 রেশিও ছিল, এখন 11 রেশিও হয়ে গেছে, যেহেতু বেড়েছে। যদি বলতো কমানো হয়েছে তাহলে 10 থেকে একটা কি হয়ে যেত, বিয়োগ হয়ে যেত, এখানে বেড়েছে তাই 10 থেকে 11 হয়ে গেছে।
বলছে মোটর গাড়ির যাত্রী কত পার্সেন্ট খরচ কমাতে পারে যাতে তার পেট্রোলের মোট ব্যয় একই থাকে। যদি আমি এই 10 থেকে 11 হয়েছে, আমি যদি মানে মোট ব্যয়টা, এই যে ব্যয় যেটা 10 হচ্ছিল 10ই রাখবো, তাহলে কত কমাতে হবে এখানে দেখে কি বুঝতে পারছো বলো? 10 থেকে বেড়ে স্যার 11 হয়ে গেছে, মানে আমি যদি 1 কমিয়ে দিই তাহলে আবার 10 হয়ে যাবে। আচ্ছা, কত রেশিও কমাতে হবে? 1 রেশিও কমাতে হবে। কার থেকে কমাতে হবে? কার থেকে? না, যেটা বেড়েছে তার থেকে, মানে এর থেকে কমাতে হবে। তো নিচে 11 ইন্টু 100। 100 কেন? পার্সেন্টেজ করার জন্য। আর 100/11 মানে সবাই জানে 9.1/11% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 9.1/11%। যদি এটাও না করতে পারো তাহলে এরকম করে ভাগ করে করে করবে। যদি এইটুকু না করতে পারো 11 9 99, 9.1/11% হয়ে যাবে রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে কটা প্রশ্ন এরকম থাকবে সব কটা প্রশ্ন একই রুলসে করবে, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখতে থাকো তোমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে মুকেশ তার শার্টে যথাক্রমে 30%, 25% এবং 15% ছাড় পান। এবার দেখো আগে যেমন বলেছিল দুটো ছাড়, যে 12%, 5%, সেক্ষেত্রে আমরা x প্লাস ওয়াই প্লাস xy/100 করে আমরা বার করছিলাম। কিন্তু এখানে দেখো তিনটে ছাড় দিয়েছে, 30%, 25% এবং 15%। একক সমতুল্য ডিসকাউন্ট খুঁজুন, সমতুল্য ডিসকাউন্ট, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট খুঁজুন। সিম্পল কি করবে দেখো, এই ক্ষেত্রে 30% কথাটার মানে কি? 30% কথাটার মানে কি? 30/100 মানে 3/10। 25% কথাটার মানে কি? 1/4। আর 15% কথাটার মানে কি? 3/20। তার মানে আমি যদি প্রথমটার কথা বলি এইটা, তাহলে 10 থেকে কত পেয়েছি? 7। কেন 7 লিখলাম? কারণ এখানে সবগুলো ডিসকাউন্ট দিয়েছে, মানে 10 থেকে এই তিনটা কি করব? কমিয়ে দেবো, বিয়োগ করে দেবো। মানে 10-এ 10 রেশিও ছিল, 7 রেশিওতে নিয়েছে। 4 রেশিও ছিল, 3 রেশিওতে নিয়েছে। আর 20 রেশিও ছিল, 17 রেশিওতে নিয়েছে। 20 রেশিও ছিল, 17 রেশিওতে নিয়েছে। মানে উপরটা কি ছিল? 3টা বিয়োগ হয়ে গেল। সিম্পল কি করব, প্রসেস দেখে রাখো। এগুলো সব গুণ করব, এগুলো সব গুণ করব। 20 4-এ 80, মানে এখানে হয়ে যাবে 800। আর এখানে 17 3-এ 51, 51 আর 7, 51 আর 7, 5 7-এ 35, 357। মানে এই রেশিও দাঁড়ালো। মানে আমার 800 রেশিও অ্যাকচুয়াল দাম ছিল, কিন্তু ডিসকাউন্ট দিয়ে 357। তাহলে কতটা ডিসকাউন্ট পেয়েছি? 800 ছিল, ডিসকাউন্ট দেওয়ার পর 357-তে সাপোজ ধরো বিক্রি করেছে, তাহলে ডিসকাউন্ট হয়েছে একক সমতুল্য ডিসকাউন্ট। এটা ডিসকাউন্ট কতটা পেয়েছি না বিয়োগ করে দেখবো। 3, 5 আর 1-এ 6, 4, হাতে 1, 3 আর 1-এ 4, মানে 443 ডিসকাউন্ট পেয়েছি। এবারে তোমরা বলো আমাকে, এই 443 যে ডিসকাউন্টটা পেয়েছে কার মধ্যে পেয়েছে? কার মধ্যে পেয়েছে? এই 800-র মধ্যে ডিসকাউন্ট পেয়েছে। তো 800টাকে নিচে রাখো, পার্সেন্টেজ করার জন্য ইন্টু 100, ব্যাস, আর কিছু করতে হবে না। কাটবো সিধা 108-এ 800। এবার বলবে স্যার এ তো মারাত্মক ভাগ আছে। কিছুই ভাগ নেই, আমরা এটুকু বুঝতে পারছি যে 8 5-এ 40, 5 দিয়ে যাবে, কিন্তু 5 দিয়ে তো অনেক অ্যান্সার আছে, শুধু এটা ছাড়া 5 দিয়ে সমস্ত অ্যান্সার আছে। তাহলে আরেক ঘর দেখবো 8 5-এ 40, আবার দেখছি 8 5-এ 40, মানে 55 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। আর 55 পয়েন্ট সামথিং এই একটাতেই শুধুমাত্র আছে। তাহলে আমি ডাইরেক্ট করতে পারবো 55.38% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে তোমাদের দেয়। তোমরা কিন্তু বিভিন্ন নিয়মে করতে গিয়ে ফেসে যাও, এই একটা নিয়ম ফলো করবে, আর যখন দুটো ডিসকাউন্ট দেবে আগের নিয়মটা ফলো করবে। দারুণ প্রশ্ন ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে সুমিতের বেতন প্রথমে 40% কমেছে এবং তারপর 40% বৃদ্ধি পেয়েছে, তার বেতনের শতকরা কত হ্রাস পেয়েছে। যখনই এই ধরনের প্রশ্ন দেবে যে যত পার্সেন্ট বাড়ছে তত পার্সেন্ট কমছে, বা যত পার্সেন্ট কমছে তত পার্সেন্ট বাড়ছে, এই ক্ষেত্রে একটাই ফর্মুলা তোমরা মনে রাখবে, x²/100। x²/100। এই কোশ্চেনটা এইভাবেও হতো, x প্লাস ওয়াই প্লাস এক্স। দরকার কি আছে, আমার সেম মানে যে জিনিসটা আমার শর্টে হবে সেটা আমি করার চেষ্টা করব। আর যখনই এই ফর্মুলাটা হবে x²/100, মনে রাখবে অলওয়েজ লস হবে। অলওয়েজ কি হবে? লস হবে, মানে ক্ষতি হবে। অলওয়েজ তার ক্ষতি হবে, ঠিক আছে, কখনো লাভ হবে না। তাহলে দেখো এখানে বলেই দিয়েছে, দেখো কত হ্রাস পাবে। যদি হ্রাস পাবে বলে নাও দেয়,
মনে রাখবে এই ফর্মুলাটা লাগানো মানে অলওয়েজ হাস। 40, অনেকে ভাববে স্যার 40% কমেছে, আবার তো পরে 40% বেড়ে গেছে, তাহলে তো খেলা একই, যে কিছুই কমলো না। না, সেভাবে হয় না, অবশ্যই লস হবে। যত পার্সেন্ট বাড়ছে তত পার্সেন্ট কমছে যদি হয়, সবসময় লস হবে। তাহলে এক্স এর ভ্যালু এখানে 40, 40 ইন্টু 40 বাই 100। কাটাকুটি কিচ্ছু করার প্রয়োজন নেই, এই দুটো শূন্য কেটে দাও, 16% হয়ে যাবে রাইট আনসার। 16% কি হার্স, -16% অলওয়েজ লস হবে। এবার একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, যখনই দেখবে যে 40 দিয়ে আছে না, ডাইরেক্ট 16% মারবে, এগুলো কিন্তু খাতা পেন টাচ করবে না। আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম যে আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত ম্যাথ করব, ঠিক আছে? এক্সাম হলে কিভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করব, সেগুলো আমাকে এখন থেকে মাথায় রাখতে হবে। তো যখনই দেখবো 40%-এর ব্যাপার, তখনই 16% অ্যান্সার মারবো, এত কিছু ক্যালকুলেশন করবোই না। যদি ভুলে যাও তখন ক্যালকুলেশন করবে, সেটা আলাদা ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে সুরেশ 1200 টাকার দুটি বই কিনে একটি 20% লাভে এবং দ্বিতীয়টি 16% লোকসানে বিক্রি করে। বিক্রয় মূল্য যদি একই হয়, বইয়ের আনুমানিক মূল্য নির্ধারণ করো। দারুণ একটা প্রশ্ন দিয়েছে, দারুণ প্রশ্ন দিয়েছে। দেখো বলছে সুরেশ 1200 টাকায় দুটি বই কিনে, একদম শর্টকাট প্রসেসে করাবো, একদম কনসেপ্টের সঙ্গে করাবো। দেখো সুরেশ 1200 টাকা দুটি বই কিনে, ঠিক আছে, একটি 20% লাভে, একটি দ্বিতীয়টি 16% লোকসানে। এই 20% কথাটার মানে কি? এই 20% কথাটার মানে কি? 20% কথাটার মানে হচ্ছে 1/5। আর একটা বলেছে 16% লোকসানে, এটা প্লাস লাভ বলেছে। আর দ্বিতীয়টা হচ্ছে 16% লোকসান। 16% লোকসান মানে কি? 4/25। ঠিক আছে, এবার যদি 5 রেশিওতে বইটা কেনে, তাহলে 6 রেশিওতে বিক্রি করেছে এই অনুযায়ী। আর মানে এটা যদি আমি সেলিং প্রাইস ধরি, কস্ট প্রাইস ধরি, এটা যদি সিপি লিখি আমি, মানে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য এসপি ধরি, তাহলে 5 রেশিওয় কিনে 6 রেশিওয় বিক্রি করেছে, প্রফিট হয়েছে, তাই একটা যোগ হয়েছে। আর এখানে 25 রেশিওতে কিনে কততে? 21 রেশিওতে বিক্রি করেছে, কারণ কি এটা লস হয়েছে, তাই আমি 4টাকে বিয়োগ করলাম। এবার এখানে একটা জিনিস আমাকে বলে দিয়েছে যে স্যার এখানে বলা আছে যে বিক্রয় মূল্য এক, বিক্রয় মূল্য কি করেছে? বিক্রয় মূল্য একই হলে, তাহলে এখানে তো আলাদা আলাদা বিক্রয় মূল্য আছে, হবে না। তাহলে বিক্রয় মূল্যটাকে সমান করতে গেলে কি করতে বলেছি? এই দুটোর লসাগু, এই দুটোর এলসিএম কত? 42। তাহলে এখানে যদি 7 গুণ করি, এখানে যদি 2 গুণ করি, দেখো এই দুটো 42 চলে এসছে, তার মানে আমার সেলিং প্রাইসটা সমান হয়ে গেছে। এখানে 7 গুণ করা মানে এখানেও 7 গুণ করব, এখানে 2 গুণ করা মানে এখানেও 2 গুণ করব। ঠিক আছে, আমার কাজ সেলিং প্রাইস নিয়ে নয়, আমার কাজ হচ্ছে কস্ট প্রাইস নিয়ে, ক্রয় মূল্য নিয়ে, ক্রয় মূল্য বইগুলোর দাম নিয়ে। তো প্রথম বইটার দাম আসছে 5 7 35, আর সেকেন্ড বইটার দাম আসছে 25 2 50। যদি এটাকে ছোট করে দেওয়া হয়, 5 7 35, 5 10 50, 7:10 রেশিও। প্রথম বইটার দাম হচ্ছে 7 রেশিও, সেকেন্ড বইটার দাম হচ্ছে 10 রেশিও। এতদূর পর্যন্ত কারোর কোনো সমস্যা আশা করি নেই। এবার বলছে, আমি রিপিট করে দেবো লাস্টে, কোনো চিন্তা নেই। এবার বলছে 1200 টাকার দুটো বই কিনেছে। আচ্ছা, তো 1200 টাকার যদি দুটো বই কেনে, এখানে দুটো বইয়ের দাম কত দেখতে পাচ্ছি? 7 আর 10, কত রেশিও? টোটাল 17 রেশিও। তাহলে আমি বলতে পারি এই 17 রেশিও মানে হচ্ছে 1200 টাকা। 17 রেশিও মানে 1200 টাকা। এবার আমাকে বার করতে হবে কি? বইয়ের আনুমানিক মূল্য, মানে আমাকে প্রথমে 7 রেশিওর ভ্যালু বার করব, কারণ টোটাল দুটো বইয়ের দাম 1200 টাকা দিয়েছে। একটা বইয়ের দাম যদি বেরিয়ে যায়, বিয়োগ করে দেবো, আর একটা বইয়ের দাম বেরিয়ে যাবে। তো আমি প্রথমে 7 রেশিওর ভ্যালুটা বার করছি। 7 রেশিও মানে কত হচ্ছে না? 1200/17 ইন্টু 7। দেখো এখানে কিন্তু, দেখো নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে একজন বিনিয়োগকারী হাফ শেয়ার 5% কিনেছে, 1/4 শেয়ার 10%, এবং বাকিতে 8% বিনিয়োগ করে। 2 বছর পর তার আয় 2800 টাকা। তাহলে তার স্টক খুঁজুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ একটা প্রশ্ন। যদি না ট্রিক্সের সাথে, না কনসেপ্টের সঙ্গে করো, এই কোশ্চেন উদ্ধার করা যাবে না। দেখো এখানে তোমরা কি করবে, সিম্পল,
এই যে বলছে হাফ শেয়ার 5%, এই হাফ আর 1/4 বলেছে, এই দুটোকে নিয়ে আমি কাজ করব। হাফ আর 1/4, 1/2 আর 1/4 বলেছে। আমরা সিম্পল কি করব, এই ধরনের যত প্রশ্ন আসবে যেটা বলে দেবে, যে শেয়ারটা বলে দেবে তার যে হরগুলো আছে তাদের এলসিএম বার করব। এই 2 আর 4 এলসিএম করব। এলসিএম করলে কত আসবে? 4 আসবে। এই যে 4 এলো, এইটাকে আমি মূল শেয়ার হিসাবে ভাববো। কি বললাম? যে এলসিএমটা আসবে, এলসিএমটাকে আমি মূল মেন শেয়ার হিসাবে ভাববো। টোটাল শেয়ার আমার 4। এবার বলছে হাফ শেয়ার 5%, 4 এর অর্ধেক কত? 4 এর হাফ কত? 2। এটা কত পার্সেন্টে করেছে? কত পার্সেন্টে করেছে? 5%। এবার 1/4 শেয়ার, এর হাফ চলে গেল, এর 1/4, 4 এর 1/4 কত? 1। 4 এর 1/4 কত? 1 শেয়ার হবে। কেন? কারণ 4 এর 1/4 মানে এটা কাটাকুটি হয়ে যাবে। কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই। এই 1 শেয়ার কত পার্সেন্টে করেছে? 10%-এ করেছে, 10%-এ। আর বাকি যে শেয়ারটা পড়ে থাকে, আচ্ছা বাকি কত শেয়ার পড়ে থাকে? বাকি শেয়ার কত পড়ে থাকে? না, এখানে টোটাল শেয়ার কত? 4। বাকি শেয়ার 1, এখানে 2 চলে গেছে, এখানে 1 চলে গেছে, 2 আর 1 3 চলে গেছে। টোটাল 4 রেশিওর মধ্যে 3 চলে গেছে, মানে আর 1 রেশিও পড়ে আছে, 1 শেয়ার পড়ে আছে। এই বাকি যে সেটা 8% বিনিয়োগ করেছে। এখানে কত পার্সেন্ট বিনিয়োগ করেছে? 8%। এবার সিম্পল কি করব, এগুলোকে গুণ করে দেবো। দেখো 2 এর 5%, 2 এর 5% কত? 0.1, তাই তো? দেখো এগুলো যদি না জানো তাহলে কিন্তু মুশকিল আছে। 2 এর 5%, এগুলো এই জিনিসগুলো শিখে নিতে হবে। 5 2 এ 10, 5 2 এ 10। আমি কি বলেছিলাম? পার্সেন্টেজ দুটো শূন্য খায়, তো একটা শূন্য এটা, আর একটা শূন্য কোথাও পাবে? তো আর একটা শূন্যর জন্য এক ঘর এগিয়ে চলে এলো, মানে কত আসছে? 0.1। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে জিনিসগুলো, এই কনসেপ্টগুলো বুঝতে হবে। 5 2 10, পার্সেন্টেজ তো, পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে ভাগ। তো এবার বলো, নিচে দুটো শূন্য আছে মানে 2 ঘর পর দশমিক বসবে, 1 2, মানে এখানে দশমিক বসছে। এই শূন্যটার তো কোনো ভ্যালু নেই, বোঝা গেল? তাহলে 0.1 আসছে। এগুলো মুখে মুখে করতে হবে, এগুলো কেউ শেখাবে না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব। 0.1। এখানে 1 এর 10%, এই 1 এর 10% কত? 0.1। এটা আবার কি করে হলো? না 10%, এটা যদি 100 দিয়ে ভাগ করা হয়, আবার 2 ঘর পর দশমিক, মানে 0.1 আসছে, বোঝা গেল? আর এটা 8%, 1 এর 8%, মানে কত? 0.08, 0.08, তাই তো? এই 8%, একে যদি 100 দিয়ে ভাগ করা হয়, দুটো শূন্য আছে, দুটো শূন্য আছে, সরি দুটো শূন্য আছে। দেখো এই দুটো শূন্য 2 ঘর পর দশমিক বসবে, এই এক ঘর আর এক ঘরে কিছু নেই, মানে শূন্য মানবো, এখানে পয়েন্ট। তাহলে কত আসছে? 0.08। তো আমি এটাই লিখেছি 0.08, ঠিক আছে? এবার দেখ বলছে 0.1 0.1 0.08, কিন্তু এই যে গল্পটা, এই যে 0.1 প্লাস 0.1 প্লাস 0.08, এই যে গল্পটা ক বছরের জন্য হয়েছে? না 2 বছরের জন্য। কত বছর? 2 বছর পর, 2 বছর। আর এতে টোটাল কত টাকা আয় করেছে? না 2800 টাকা আয় করেছে। তো এটা সমানই 2800, এটা সমানই 2800। যদি এগুলোকে যোগ দেওয়া হয় কত হবে? কত হবে দেখো? 0.1, কি করে যোগ দেবো? 0.1, এবার আছে 0.08, তো 0.08 যোগ দাও, তাহলে কত আসছে? 0.28। কত আসছে? 0.28। এই 0.28 কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? 0.56, 28 দুগুণে 56 হয়। তো এখানে আমি কি লিখবো? সিম্পল 0.56। আর এটা মানেই হচ্ছে 2800, 0.56 মানেই হচ্ছে 2800। কি বার করতে দিয়েছে? তাহলে তার স্টক খুঁজুন। কি বার করতে দিয়েছে? স্টক বার করতে দিয়েছে। আর স্টক যদি বার করতে হয়, আমার টোটাল স্টক কত? না 4 রেশিও। তাহলে এখানে 4 রেশিও কত হবে? 4 রেশিও কত হবে? 0.56 মানে হচ্ছে 2800, তাহলে 4 রেশিও সমান কত হবে? আরে ভাগ করে দিয়েছে এখানে। কত দিয়ে ভাগ করেছে? আচ্ছা পয়েন্ট তুলে দাও, চলো একটা কাজ করো, এখানে পয়েন্টটা তুলে দাও, এখানে এই দিকের পয়েন্টটাকে তুলে দাও। যদি এই দিকের পয়েন্টটাকে তুলে দেওয়া হয় কি হবে? এখানে আরো দুটো শূন্য এক্সট্রা হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে 2 ঘর পর দশমিক আছে, তো এখানে দুটো শূন্য বসে গেল। আমার এখানে 4 রেশিওর ভ্যালু বার করতে হবে। এবার তো ইজি, কারণ এইটাকে কি করেছে? 14 দিয়ে ভাগ করে দিয়েছে। 14 4 56, তো এই দিকটাও আমরা 14 দিয়ে ভাগ করে দেবো। তো 14 2 এ 28, 1 2, মানে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 1 2 3 4, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো বলো, বোঝা গেল? সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো, দারুণ একটা প্রশ্ন ছিল এটা। আমার 1 এর 2 1 এর 4 যে শেয়ার দেবে, সেই শেয়ারের যে এলসি মানে লসা হর আছে,
হরটার কি করবে, এলসিএম করে দেবে। 4 বেরোলো, কত বেরোলো, 4 বেরোলো। এই যে 4 বেরোলো, এই 4টাকে আমি মেন স্টক মেনে নেবো। মোট যে স্টক সেটা 4 রেশিও, এর হাফ, 4-এর হাফ কত হলো 2, 4-এর হাফ কত 2, একে 5%-এ লাগিয়েছে, মানে 2-এর 5% মানে 0.1। 4-এর 1/4, এই যে বলে দিয়েছে 1/4 শেয়ার 10%-এ, 4-এর 1/4 মানে কত, 1 শেয়ার 10%-এ, তো 1-এর 10% মানে কত, 0.1। বাকি যেটা পড়ে থাকে, মানে এখানে 2 আর একে 3 চলে গেছে, তো 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1। এই 1 যে শেয়ার বাকি পড়ে থাকে সেটা 8%-এ লাগিয়েছে, তো 1-এর 8% কত, 0.08। টোটালকে যোগ করলাম, 2 দিয়ে গুণ করলাম, কারণ 2 বছর পর তার আয় হচ্ছে 2800 টাকা, তাই 2 দিয়ে গুণ করেছি সমান 2800। এখান থেকে ভ্যালু বার করলাম 0.56 সমান 2800 টাকা। পয়েন্ট এটাকে দশমিক উঠিয়ে দিলাম, তো এই ঘরে তো দুটো তো শূন্য বসে গেল। যদি সাপোজ এখানে 3 ঘর পর দশমিক থাকতো, তাহলে এখানে 3টে শূন্য বসে যেত, বোঝা গেল। এই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে। আমি একে দিলাম টোটাল স্টক খুঁজতে বলছি, টোটাল স্টক কত, 4 রেশিও, তাহলে 4 রেশিওর ভ্যালু, মানে একে 14 ভাগ করেছি বলে 4 এসে, তখন একেও 14 ভাগ করে দিলাম, তাহলে 2000 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল। স্টেপ বাই স্টেপ এক একটা কনসেপ্ট মন দিয়ে শিখবে, পুরো অ্যাটেনশন রাখবে, খাতা পেন নিয়ে বসে ক্লাস করবে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, না হলে এনার্জি পাওয়া যাবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। আজকে তোমাদের ক্লাসের শেষে আমি কিছু হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক গুলো তুই অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে 320 গ্রাম জলে সাধারণ লবণের পরিমাণ 33 গ্রাম, ভরের পরিপ্রেক্ষিতে ভর শতাংশ দ্বারা দ্রবণের ঘনত্ব নির্ণয় করো। এখানে বলছে মাস বাই মাস পার্সেন্টেজ বার করতে বলেছে। দেখো এখানে একটা জিনিস জেনে রাখবে, ফিজিক্সের কিছু ব্যাপার জেনে রাখতে হবে। এখানে কি রকম মনে রাখবে, সরি ফিজিক্স নয় কেমিস্ট্রি। এখানে 3টে জিনিস দিয়েছে, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রাবক, আর একটা হচ্ছে দ্রবণ। 3টে জিনিসকে জেনে রাখবে, 3টে জিনিস সম্পূর্ণ কিন্তু আলাদা। একটু কেমিস্ট্রি পড়িয়ে নিচ্ছি তোমাদের আমি। এখানে দ্রাব কি, দ্রাব মনে রাখবে যে লবণটা মেশাচ্ছি, লবণ মেশাও, চিনি মেশাও, যাই কিছু মেশানো হবে না কেন, সেইটা হচ্ছে আমার দ্রাবক। যে জিনিসটা আমরা মেশাবো জলের সাথে সেইটা হচ্ছে আমার দ্রাবক। তো এখানে দ্রাবক কি, লবণ। এখানে দ্রাবক কি, দ্রাবক হচ্ছে যাতে মেশাবে, তুমি জলে যদি মেশাও তাহলে জলটা হয়ে যাবে দ্রাবক, যদি কেরোসিনে মেশাও কেরোসিনটা হয়ে যাবে দ্রাবক। তাহলে এখানে দ্রাবক কি, জল। আর দ্রবণ কি, দ্রবণ হচ্ছে এই দুটো মিলে যেটা তৈরি হলো সেটা, মানে লবণ প্লাস জল, মানে শরবত তৈরি হয়ে গেল না, এটা হয়ে গেল দ্রবণ। এবার বলেছে ভর শতাংশ দ্বারা দ্রবণের ঘনত্ব নির্ণয় করো। যখনই এরকম কোশ্চেন বলবে মনে রাখবে নিচে আসবে টোটাল যে কোয়ান্টিটি মানে দ্রবণ, উপরে যাবে দ্রাবক ইন্টু 100, এটাই হচ্ছে ফর্মুলা, মানতে পারো, ভর শতাংশ দ্বারা দ্রবণের ঘনত্ব নির্ণয়। ঠিক আছে, তো এখানে তোমরা বলো সিম্পল। এবারে এখানে কি বলবে, দ্রাবক কত আছে, দ্রাবক আছে 320 গ্রাম জল, সাধারণ লবণ। আচ্ছা দ্রাবক হচ্ছে 320 গ্রাম জল, লবণে পড়ে 33 গ্রাম লবণ, এখানে বলে দিয়েছে লবণ হচ্ছে 33 গ্রাম। আচ্ছা লবণ 33 গ্রাম। দ্রবণে দেখো দুটো জিনিস আসবে বলেছি, নিচে তো দ্রবণ আছে, দ্রবণে দুটো জিনিস আসবে, লবণ প্লাস জল। এখানে লবণ প্লাস জল কত আছে, 320 প্লাস 33, 320, আমি একবারে লিখছি এটা, 320 প্লাস 33 কত হচ্ছে বলো, 3, 3 আর 2 5, 353। এই 353 গ্রামটাই হচ্ছে দ্রবণ। তো এখানে ডাইরেক্ট আমার 353 লিখে দাও ইন্টু 100। আরে বোঝা গেল, সিম্পল এই ফর্মুলাটা মনে রাখবে। আমি এক একটা পার্ট বুঝিয়ে দিয়েছি, দ্রাবক কি, দ্রবণ কি। দ্রবণ যখনই হবে কেউ কিন্তু 320 গ্রাম জল লিখে দেবে না, পরীক্ষায় পুরো 0 পেয়ে যাবে। দ্রবণ কিন্তু লবণ আর জল এই দুটোকে যোগ করে কিন্তু লিখতে হবে 353। এবারে ক্যালকুলেশন এখানে তো যাবেই না কিছু দিয়ে, 11 দিয়ে 11 33 যাবে না, মানে সিম্পল এখানে ভাগ করা ছাড়া আমার সেকেন্ড কোনো উপায় নেই। অপশনের দিকে একবার দেখবো, দেখো সবই 9 দিয়ে শুরু হয়েছে, সবই 9 দিয়ে, এটা হবে না বোঝা যাচ্ছে, 9 দিয়ে শুরু হয়েছে, তার মানে আমাকে ভাগ করতেই হবে। ভাগ বিশাল কিছু ব্যাপার নয়, ভাগ করা যেতেই পারে। 353 3300। দেখো এখানে কেউ বোকার মতন কিসে যাবে
ভাবনা চিন্তা করো না 353 দুগুণে, 3-এ, 4-এ, 5-এ এইসব করতে যাও না, কারণ কি সব 9 দিয়ে শুরু হয়েছে, মানে 9 দিয়ে তো যাবে আমার কনফার্ম, বোঝা গেল? 9 দিয়ে যাবে আমার কনফার্ম, মানে 3 9 27 7 হাতে 2, 5 9 45 46 47 হাতে 4, 3 9 27 4-এ 31, 3 সরি 2 1 123, জানা কথা, পয়েন্ট দিয়ে শূন্য হবে। আচ্ছা পয়েন্ট দিয়ে যে শূন্য হলো এরপরে কত যাবে? এক হয় 3-এ যাবে, 3-এ যাবে কনফার্ম, 3-এ যাবে, কারণ এখানে 0 আছে, 0-তে তো কখনোই যাবে না, 0 ছেড়ে দাও, এখানে 3-এ যাবে। আচ্ছা দুটো আমার সেম চলে এসছে, আচ্ছা 3-এ যাবে কনফার্ম, তো 3 দিয়ে চালাও। এবারে বলো 9.3 তো শিওর, তো 9.3 মানে তো এগুলো হবে না, এখানে আবার গ্রাম দিয়েছে, পার্সেন্টেজ দেয়নি, মানে এটাও হবে না, মানে অ্যান্সার আমার একটাই দেখতে পাচ্ছি 9.35%। কত বেরোবে? 9.35% হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? এখানে গ্রাম দিয়ে দিয়েছে, দেখে মারবে কিন্তু, দুটো সেম অপশন আছে, যে কেউ যদি এ করে দাও বিপদ হয়ে যাবে, এখানে গ্রাম লেখা আছে, গ্রাম হবে না, আমাদের পার্সেন্টেজে বার করছি, শতাংশ বার করতে দিয়েছে কিন্তু, ঠিক আছে? তো এই ফর্মুলাটা এখানে তোমরা ভালো করে মনে রাখবে, আর অপশন গুলো কাজে লাগাবে, ঠিক আছে? অপশন গুলো তোমাদের এমনি এমনি দেয় না, অপশন গুলো তোমাদের কাজে লাগানোর জন্য দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, বলছে যদি y এর 90% x হয় তাহলে x এর কত শতাংশ y হবে? দারুণ প্রশ্ন, রেলওয়ে ফেভারিট প্রশ্ন, আমি তোমাদের বলেছি। দেখো কি করবে, সিম্পল এই ধরনের প্রশ্নে একদম বিচলিত হওয়ার কোনো দরকার নেই। y এর 90% বলেছে, আগে চলো এক্সটা আগে লিখি। বলেছে y এর 90% যদি x হয়, তাহলে x সমান কি বলেছে? y এর 90%। আচ্ছা পরীক্ষায় যখন করব তখন এই সব কাহিনী করব না, আমরা ডাইরেক্ট কি করব, এটা মনে মনে কেটে নেবো এরকম করে, দিয়ে 9y/10 লিখবো। যদি আরো স্মার্ট হও তাহলে x/y এর যে ভ্যালুটা, yটা এদিকে চলে এলো, মানে 9 সরি এখানে 10 হবে এটা না, তাহলে কি হবে? এটা 9/10 হবে। বোঝা গেল? এখানে কেটে নিয়েছি, এখানে কেটে নিলাম 9/10। তাহলে আমরা পরীক্ষায় কি করব, যখনই দেখবো যে x সমান y এর 90%, মানে y ইন্টু 90/100, 0 0 কেটে গেল, মানে 9/10, মানে ডাইরেক্ট আমরা এই জিনিসটা লিখবো পরীক্ষাতে, পরীক্ষাতে এটাই লিখবো, এত কিছু রামায়ণ করবো না। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 9, আর y এর ভ্যালু কত হয়ে গেল? 10। এতদূর পর্যন্ত ক্লিয়ার? x এর ভ্যালু 9, y এর ভ্যালু হচ্ছে 10। এবারে কি গল্প বলেছে, যখনই এরকম থাকবে এরকম ভেবে নেবে, উপরেরটা উপরের ভ্যালু, নিচেরটা নিচের ভ্যালু। এবারে বলছে x এর কত শতাংশ y হবে। আচ্ছা ঠিক আছে, কার বলেছে, কার? x এর কত শতাংশ, তো যে যার বলবে সেটা থাকবে নিচে, আর x এর কত শতাংশ y হবে, yটা থাকলে উপরে, ইন্টু 100। বোঝা গেল? আমি বারবার বলেছি যতর মধ্যে, যার মধ্যে বলবে, যেটা বেস হবে সেটা সবসময় কোথায় বসবে? নিচে। তাহলে x এর ভ্যালু কত আছে? 9, তো 9 বসিয়ে দাও। y এর ভ্যালু কত আছে? 10, তো 10 বসিয়ে দাও, ইন্টু 100। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে 1000/9, মানে আমরা ছোট থেকে কি পড়ে এসেছি? 111.11 ডট ডট ডট, কত হবে? এটা হয়ে যাবে রাইট আনসার, বি হয়ে যাবে এখানে রাইট আনসার। ঠিক আছে? 111.1 হয়ে যাবে এখানে রাইট আনসার। আরেকবার রিপিট করছি, x সমান y ইন্টু 90/100, এখানে x এর ভ্যালু বেরিয়ে গেল আর y এর ভ্যালু বেরিয়ে গেল, যার মধ্যে বলবে সেটাকে নিচে বসিয়ে দিয়েছি, নিচে মান লিখে দিয়েছি, আনসার বেরিয়ে গেছে, এর মধ্যে কিছু নেই। কিন্তু কনসেপ্ট না শিখলে এই কোশ্চেনগুলি পরীক্ষাতে পাহাড় সমান হয়ে দাঁড়াবে, তখন মনে হবে বিশাল টাফ কোশ্চেন দিয়ে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে, এই ধরনের কোশ্চেন একটা আমি শুরুতে আজকে করেছি, এবার তোমাদের নিজে খাতা পেন একদম নিয়ে বসে করা দরকার, ভিডিও পজ করে। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8% আর 12% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো ফর্মুলা সেম ইউজ করবো আমরা, x প্লাস ওয়াই প্লাস xy/100। এখানে তো অনেকে আবার পরিমিতির ফর্মুলা ইউজ করতে শুরু করে দেয়, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, বৃদ্ধি এত, না, শুধু একটাই ফর্মুলাটা ইউজ করবো। এটাই হচ্ছে ব্যাপার, যে কোন কোশ্চেনে কোন ফর্মুলাটা লাগবে। অনেকে তো অনেক কিছু ফর্মুলা জানে, কিন্তু প্রবলেমটা হয় কোন কোশ্চেনের জন্য কোন ফর্মুলা লাগবে সেইটা বুঝতে পারে না, আর সেটা একমাত্র প্র্যাকটিসের ফলে আসবে, আদারওয়াইজ কোনো কিছুর ফলে আসা পসিবল নয়। দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, বৃদ্ধি করেছে, এখানে কোনো কমায়নি, বৃদ্ধি করেছে, বৃদ্ধি করলে কি দুটোই প্লাস হবে,
তো এটাও প্লাস, এটাও প্লাস, এখানেও প্লাস, কারণ প্লাসে প্লাসে প্লাস। 12 ইন্টু 8 বাই 100। ঠিক আছে, কি করব, 12 আর 8 20, আর এখানে 96 বাই 100। একটা কাজ করবো, এখানে না কাটবো না, এখানে কাটবো না। দেখো এখানে কিন্তু কাটাকুটি যেত, এখানে যে কিন্তু কাটাকুটি যেত, আমি কাটবো না। কেন কাটবো না, দেখো কতটা সোজা হবে। দেখো এখানে সিম্পল লসাগু করো, কত হচ্ছে 1 2 3, 1 2 3 প্লাস 96। তো এখানে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে 2096 বাই 100। এবার দেখো ভাগটা করতে কত সুবিধা। নিচে বলেছি না, নিচে যদি একের পেটে শূন্য থাকে, দুটো শূন্য, চারটে শূন্য, 10টা শূন্য, যত শূন্য থাক আমার ভাগ করতে সুবিধা। কারণ কি, নিচে দুটো শূন্য আছে মানে 2 ঘর পর দশমিক বসবে, মানে 20.96 হয়ে যাবে এখানে রাইট আনসার। 20.96 হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? কিন্তু এটাই যদি তোমরা কাটাকুটি করতে তাহলে কি হতো, এখানে কাটতে কেটে জিনিসটাকে আরো, মানে নিচে আমি চেষ্টা করবো সবসময় যাতে আমার 100 1000 এই ধরনের জিনিসগুলো থাকে, তাহলে আমার ভাগ করতে অনেক বেশি সুবিধা হবে। এটা 6। ঠিক আছে, চলো, এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে স্যামের মার্কস দিব্যার মার্কের চেয়ে 25% বেশি। দিব্যার কত পার্সেন্ট নাম্বার স্যামের মার্কের চেয়ে কম? এই ধরনের প্রশ্নটা গুলিয়ে দেয়, আর কিছু না। ধরো এখানে স্যাম আর এখানে দিব্যা, ঠিক আছে। স্যামের মার্কস দিব্যার মার্কের চেয়ে 25% বেশি। আচ্ছা 25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4, মানে স্যামের মার্কস দিব্যার মার্কের চেয়ে 25%, মানে স্যামের বেশি। মানে দিব্যার যদি 4 হয় তাহলে স্যামের কত হবে, আরো 1 বেশি হবে, মানে 5 হয়ে যাবে। এই তো বলেছে এখানে। আগে তোমরা না মার্ক করে নেবে যে কার বেশি বলেছে, প্রথম লাইনটা ভালো করে পড়বে, দিয়ে দেখবে যে কার বেশি বলেছে, ব্যাস সেই টাকাকে বেশি করে দাও। এবার বলছে দিব্যার কত পার্সেন্ট নাম্বার স্যামের মার্কের চেয়ে কম। কত কম, এখানে কত কম দেখতে পাচ্ছ না, 1 কম। কার থেকে কম, না স্যামের থেকে কম, ইন্টু 100, মানে কত 20% হয়ে যাবে এখানে রাইট আনসার। 20% হয়ে যাবে এখানে রাইট আনসার। 20% মার্ক এখানে কম কার, দিব্যার। স্যামের চেয়ে দিব্যার 20% মার্কস কম আছে এখানে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে এ এবং বি এর বেতনের সমষ্টি 4300। এ তার বেতনের 95%, বি তার বেতনের 80% খরচা করে। আচ্ছা এ তার বেতনের 95% খরচা করে দেয়, আর বি তার বেতনের 80% খরচ করে। যদি তাদের সঞ্চয় একই হয় তাহলে এর বেতন কত হবে? দারুণ একটা প্রশ্ন। দেখো এখানে একটা ক্লু আমাকে বলে দিয়েছে যে বেতনের সমষ্টি হচ্ছে 4300 টাকা। ঠিক আছে, তো এ তার বেতনের 95। আচ্ছা তোমার সিম্পল একটা কথা বলো, যদি আমাদের এখানে আরেকটা ক্লু বলেছে যে এদের যে সঞ্চয়টা একই, বলছে তাদের সঞ্চয় একই, তাহলে এ তার বেতনের 95% যদি খরচা করে দেয় তাহলে সঞ্চয় করছে কতটা? 95% খরচা করে দিলে 5% সঞ্চয় করছে। টোটাল 100% যদি বেতন হয়, 95% খরচা করলে 5% সঞ্চয় করছে। তাহলে এ সঞ্চয় করছে 5%। বি এর ক্ষেত্রে বলছে কি, বি তার বেতনের 80% যদি খরচা করে তাহলে 20% সঞ্চয় করছে। তাহলে বি করছে 20% সঞ্চয়। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এবার দেখো একটা জিনিস, এই দুটো সঞ্চয় বলেছে এক, তাই আমরা এক করলাম, পার্সেন্টেজ কেটে দাও, তাহলে এ বাই বি কত আসছে? 20/5, মানে 4/1, মানে 4:1, মানে 4:1 ছেড়ে দাও। এ এর ভ্যালু হচ্ছে 4 আর বি এর ভ্যালু হচ্ছে 1। একদূর পর্যন্ত ঠিক আছে। এবার বলছে এ এর বেতন কত। আচ্ছা একটা জিনিস বলো, যদি আমি A/B এর রেশিও বার করি, A/B এর যদি A/B এর রেশিও বার করলে 4:1। ঠিক আছে, এই যে সঞ্চয় থেকে যেগুলো এলো, আচ্ছা একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, এখানে যেগুলো সঞ্চয় থেকে এলো এগুলো ভাববে না যে সঞ্চয়ের ডেটা দিয়েছে, না এটা কিন্তু বেতন। মানে এর যে বেতন সেটা হচ্ছে 4 আর বি এর যে বেতন সেটা হচ্ছে 1। এই জিনিসটাকে ক্লিয়ার করে নেবে। আমার এখানে কেন আমি দুটোকে সমান করেছি, কারণ এই সঞ্চয়টা এক বলে দিয়েছে। তাহলে 95% যদি খরচা করে তাহলে 5% সঞ্চয় করবে, যদি 80% খরচা করে বি 20% সঞ্চয় করবে। তাহলে এই দুটো সমান করেছি। কিন্তু এখান থেকে যেটা এলো মনে রাখবে, এটা এ এর বেতন আর বি এর বেতন রেশিও তার। তাহলে টোটাল বেতনের সমষ্টি 4300।
এখানে টোটাল সমষ্টি কত দেখতে পাচ্ছি 5 রেশিও। তাহলে আমি বলতে পারি এই 5 রেশিও মানেই হচ্ছে 4300। এই 5 রেশিও মানেই হচ্ছে 4300। বলেছে এ এর বেতন কত, তো এ এর বেতনের রেশিও কত 4, তাহলে 4 রেশিও মানে কত হবে? দেখো যদি এইটাকে গুণ করা হয় কত গুণ হচ্ছে, 5 8 40, 5 6 30, মানে 860 গুণ। তো এটারও 860 গুণ করে দাও। 860 গুণ করলে কি হবে, 4 0 0 4 6 4 0 0 4 6 24 4 হাতে 2, 4 8 32 33 34, 3440। এই 3440 হয়ে যাবে এ এর বেতন। এইটা হয়ে যাবে आंसर। বোঝা গেল এ এর বেতন কত 3440। ঠিক আছে, আবার বলছি এই দুটোর যে মোট রেশিও সেটা হচ্ছে 5 রেশিও। আর এখানে বলে দিয়েছে দুজনকার বেতনের মোট সমষ্টি হচ্ছে 4300। তাহলে 5 রেশিও সমান 4300, 4 রেশিও সমান কত? এ হয়ে যাবে এখানে, সি হয়ে যাবে এখানে রাইট आंसर। ঠিক আছে, আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের বাড়িতে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই তোমরা সেই হোমওয়ার্কগুলোকে কিন্তু বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিস করছো, আমার পড়ানোটা ফালতু হচ্ছে না আর কি। এই একটা হোমওয়ার্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পজ করো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এই একটা হোমওয়ার্ক, একটা গেল। এটা 2 নম্বর হোমওয়ার্ক, এটা 2 নম্বর হোমওয়ার্ক, এটা 3 নম্বর হোমওয়ার্ক। ঠিক আছে, এটা 4 নম্বর হোমওয়ার্ক, আর এটা 5 নম্বর হোমওয়ার্ক। এই 5টা হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে, দেখবে এগুলো প্লাস আছে, হ্যাঁ এগুলো ঠিক করে দিই, এগুলো সব প্লাস, মানে 16 পূর্ণ 4 এর 5 এরকম করে দেওয়া আছে। অবশ্যই করবে, প্লিজ তোমরা কমেন্ট করো, জানাও যে কিরকম ক্লাস লাগছে না লাগছে, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, তাহলে তো বুঝতে পারবো না, আমরা এনার্জি পাবো ক্লাস করাতে। ঠিক আছে, তো চলো এই যা কিছু হলো আমরা পুরোটাই টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো। আর তোমাদের জানিয়ে রাখি আমাদের একটা ব্যাচ চলছে, অর্জুন ব্যাচ, যেটা কিনা রেলওয়ে সব থেকে বড় ফাউন্ডেশন ব্যাচ 2025-এর। এই ক্লাসটা শুধুমাত্র গ্রুপ ডি নয়, গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, যা কিছু রেলের পরীক্ষা আছে আমরা শুধু রেলওয়ে পড়াই। আর রেলওয়ে একদম সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ এনসিইআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, একদম A to Z বাংলা ভাষায় পড়ানো হবে। সমস্ত পরীক্ষার একটাই ব্যাচে তোমাদের ডিটেলসে কমপ্লিট হয়ে যাবে। মাত্র 1499 টাকা ব্যাচের ফিস, 1.5 বছর পর্যন্ত ভ্যালিডিটি আছে, সমস্ত সাবজেক্ট এখানে পড়ানো হবে একদম। ঠিক আছে, তো এটা তোমরা ব্যাচটা নিতে পারো। কিভাবে নেবে বলে দিচ্ছি। আর তোমাদের জানিয়ে রাখি আমাদের 2016 থেকে 22-এর কমপ্লিট এই যে বইটা আছে না, এই বইটার পুরো সলিউশন চলছে, এই বইটার পুরো সলিউশন চলছে আমাদের অ্যাপ্লিকেশনে। তো পেড কোর্সে গিয়ে পড়ে তোমরা এই যে প্রচুর কোশ্চেন আছে, 6-7 হাজার প্রশ্ন আছে। 2016 থেকে 2022-এর ম্যাথামেটিক্সের বই আছে, এরই একটা ভার্সন 2022-এর, ওটার প্রাইসটা কম আছে, ওটা একটা ম্যাথের বই। আর এই পুরো বইটার সলিউশন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বইটাকে কমপ্লিট করাচ্ছি, আমি করাচ্ছি, ওখানে তোমরা কোর্স নিতে পারো। জেনারেল নলেজের বই আছে 2016 থেকে 22 বা 2022-এর প্রিভিয়াস ইয়ারের বই, একদম চ্যাপ্টার ওয়াইজ বই, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ বাংলা ভাষায়। আর জেনারেল সায়েন্সেরও বই আছে 2016 থেকে 22 বা 2022। এই সব কিছু নেওয়ার জন্য তোমরা সিম্পল এই এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা যাবে, ইনস্টল করার পর পেড কোর্স থেকে কোর্স নিতে পারো, বা এই সমস্ত বইগুলোর পিডিএফও পড়তে পারো। এই যে বইগুলো আছে না, এগুলোর পিডিএফ ভার্সনও আছে, তো স্টাডি মেটেরিয়ালে গিয়ে এগুলোর পিডিএফ নিতে পারো, যেটা প্রিন্টেবল নয়, পড়তে পারবে শুধুমাত্র। আর বুক সেকশনে গিয়ে বই থেকে অর্ডার করতে পারো, অথবা এত ঝামেলা হাটাও, এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। সিম্পল তোমাকে কিউআর কোড পাঠানো হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, কোর্স নাও, বই নাও, যা ইচ্ছা নাও, একটা কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। 2 মিনিটের মধ্যে বই চাইলে বই আমাদের 1-2 দিনের মধ্যে ডিসপ্যাচ করে দেবো, আর কোর্স চাইলে 2 মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থাকবে, খুব ভালো করে প্র্যাকটিস করো, পরে ক্লাসে আবার দেখা হবে, বাই।